আজকের এই তথ্য বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, পশু পাখির দোকানের কাচের ওপারে ওই যে সুন্দর তুলতুলে কুকুরছানাগুলোকে দেখে আমরা মুগ্ধ হই, কখনো কি ভেবে দেখেছি ওদের পেছনে কি লুকিয়ে আছে? সত্যি বলতে কি, এর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার জগৎ যা জানলে রীতিমতো শিউরে উঠতে হয়। আজ আমরা সেই লুকোনো সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমাদের সেই চিরচেনা ভুল ধারণাটা একটু ভেঙে নেওয়া যাক। একদিকে আমরা দেখছি একটা মিষ্টি নিরীহ কুকুরছানা, তাই না? আর ঠিক তার পেছনেই রয়েছে এক চরম রূঢ় বাস্তবতা। কোনো রকম নিয়মকানুন ছাড়া চলা অত্যন্ত নিষ্ঠুর একটা ব্যাকইয়ার্ড পপি মিল বা বেআইনি প্রজনন কেন্দ্র। মানে বাইরে থেকে দৃশ্যটা যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন ওঠে, কোনো বৈধ কাগজপত্র ছাড়া কেনা একটা পোষ্যের আসল দাম ঠিক কতটা? শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু আপনাদের বসার ঘরের একটা ছোট্ট শখের কেনাকাটা কিভাবে গোটা শহরের একটা বিশাল জনস্বাস্থ্য সংকটের সাথে জড়িয়ে পড়ে, সেটাই আমাদের আজকের এই অনুসন্ধানের মূল বিষয়। চলুন গভীরে ঢোকা যাক। বাস্তব পরিসংখ্যানটা শুনলে আপনি চমকে যাবেন। ৭০ থেকে ৮০% ক্ষেত্রে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ৭০ থেকে ৮০% ক্ষেত্রে এই প্রাণীগুলোকে জন্মের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তাদের মায়ের কাছ থেকে একেবারে নিষ্ঠুরভাবে আলাদা করে ফেলা হয়, আর তারপর রাখা হয় অত্যন্ত ছোট, দমবন্ধ করা আর অস্বাস্থ্যকর খাঁচার ভেতর। এই পুরো ব্যবস্থাটাকে আপনি একটা কোয়ালিটি কন্ট্রোল ছাড়া নকল ইলেকট্রনিক্স কারখানার সাথে তুলনা করতে পারেন। তফাৎ শুধু একটাই, এখানে পণ্যগুলো কিন্তু জীবন্ত প্রাণী। পশ্চিমা দেশের কুখ্যাত পাপি মিলগুলোর মতোই এখানে নজরদারি বা নিয়মকানুনের কোনো তোয়াক্কাই করা হয় না। স্রেফ টাকার খেলা, বুঝলেন? আর এই নিষ্ঠুরতার মাত্রাটা ঠিক কতটা, সেটা এই পরিসংখ্যানটা দেখলেই বুঝতে পারবেন। শুনলে কষ্ট হবে, কিন্তু ৮৫% মা কুকুরকে স্রেফ রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, ঠিক যখন তারা অতিরিক্ত প্রজননের কারণে আর বাচ্চা দিতে পারে না। মানে প্রয়োজন ফুরলেই তাদের একেবারে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হয়। আচ্ছা, এবার আসি স্বাস্থ্যের কথায়। যেহেতু এই ধরনের বেআইনি ব্রিডিংয়ে কোনো জেনেটিক স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষার কোনো বালাই থাকে না, তাই ফলাফলটা হয় মারাত্মক। প্রায় ৪০ থেকে ৫০% পোষ্য জন্মগত বা জেনেটিক ত্রুটি নিয়েই পৃথিবীতে আসে। একে তো এত ছোটবেলায় মায়ের থেকে আলাদা হওয়া, তার ওপর কোনো যত্ন নেই, ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই তৈরি হতে পারে না। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা মর্মান্তিক চক্র। প্রথমত, ইনব্রিডিং বা সমগোত্রীয় প্রজননের ফলে সরাসরি ৩০ থেকে ৪০% প্রাণী ভয়াবহ শারীরিক বিকলাঙ্গতার শিকার হয়। আর দ্বিতীয়ত, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে এদের মৃত্যুর হার গিয়ে দাঁড়ায় প্রায় ৩০%। ভাবা যায়? তো এই লোকোনো অসুস্থতাগুলো কিন্তু ক্রেতাদের একেবারে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। আপনি হয়তো শখ করে একটা কুকুরছানা বাড়ি আনলেন, কিন্তু কিছু দিনের মধ্যেই চিকিৎসার খরচ এতটাই বেড়ে যায় যে এই রোগগুলোর পেছনে বছরে অপ্রত্যাশিতভাবে প্রায় ১,০০,০০০ রুপি পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। এটা আক্ষরিক অর্থে একটা বিশাল আর্থিক ফাঁদ, যেটাতে ক্রেতারা না বুঝেই পা দেন। এর ফলে ক্রেতারা পড়েন এক চরম উভয় সংকটে। একদিকে যেমন এই পোষ্যদের থেকে রেবিস বা জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়ানোর ঝুঁকি ২০ থেকে ২৫% বেশি থাকে, তেমনি আবার একদম ছোটবেলায় সামাজিকীকরণের অভাবে এদের মধ্যে তীব্র উদ্বেগ বা অ্যাংজাইটি দেখা যায়। অর্থাৎ শারীরিক আর মানসিক দুদিক দিয়েই এরা চরম বিপর্যস্ত থাকে। আর এই ভয় এবং সোশ্যাল ইন্টারঅ্যাকশনের অভাবের পরিণাম অত্যন্ত মারাত্মক হতে বাধ্য। এই পশুগুলো অনেক সময় চরম আক্রমণাত্মক হয়ে ওঠে, যার ফলে সরাসরি বাড়ির ভেতরেই কুকুরের কামড়ানোর ঘটনা প্রায় ১৫% পর্যন্ত বেড়ে যায়। মানে শখের পোষ্যই তখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। দাঁড়ান, এখানেই শেষ নয়, এর সাথে যোগ হয় আইনি সুরক্ষার সম্পূর্ণ অভাব। ১০০% ক্ষেত্রেই এদের কোনো ইন্স্যুরেন্স বা পেডিগ্রি সুরক্ষা থাকে না। ভুল ব্রিড দেওয়া বা নকল কাগজ ধরিয়ে দেওয়ার মতো সরাসরি প্রতারণার শিকার হন প্রায় ৩০% ক্রেতা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বিক্রির পরই এই অসাধু ব্রিডাররা স্রেফ হাওয়া হয়ে যায়। ঘটনাগুলোর পরিণতি আসলে একটা নির্দিষ্ট মর্মান্তিক টাইমলাইন অনুসরণ করে। এই যে দেখুন, প্রথম কয়েক সপ্তাহে মায়ের থেকে আলাদা হওয়া একটা স্ট্রেসড কুকুরছানা কয়েক মাসের মধ্যেই লুকোনো রোগ নিয়ে ধুঁকতে থাকে। আর ১ থেকে ২ বছরের মাথায়,
যখন পরিবারের আর্থিক ও মানসিক চাপ চরমে পৌঁছায় তখন তখন তাকে স্রেফ রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। পরিবারগুলো যখন এই অসুস্থ এবং আক্রমণাত্মক পোষ্যদের আর সামলাতে পারে না, তখন তাদের রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই বিপুল চাপটা গিয়ে পড়ে কাদের উপর? ওই অ্যানিমাল শেল্টার বা পশু আশ্রয় কেন্দ্রগুলোর উপর। এক ধাক্কায় তাদের কাজের চাপ ৫০ থেকে ৬০% পর্যন্ত বেড়ে যায়। এর প্রত্যক্ষ ফলটা আমাদের চোখের সামনেই জ্বলজ্বল করছে। কলকাতা এবং এর আশেপাশের শহরতলি এলাকাগুলোতে পথকুকুরের সংখ্যা ২০ থেকে ৩০% বৃদ্ধি পেয়েছে। বুঝতেই পারছেন, বসার ঘরের একটা ভুল সিদ্ধান্ত কিভাবে গোটা শহরের রাস্তার ইকোসিস্টেমকে একেবারে পাল্টে দিচ্ছে। এটা তারই অকাট্য প্রমাণ। এই পুরো চেইন রিঅ্যাকশনটা কিন্তু এক বিশাল পরিবেশগত এবং জনস্বাস্থ্য সংকট তৈরি করে। রাস্তায় খাবারের জন্য শুরু হয় তীব্র লড়াই, দ্রুত ছড়াতে থাকে ম্যাঞ্জ বা মারাত্মক সব চর্মরোগ, পাশাপাশি কুকুরের কামড় থেকে জলাতঙ্কের ঝুঁকি তো আছেই, আর প্রজনন ঋতুতে তীব্র শব্দদূষণ, সব মিলিয়ে পুরো শহরে এক চরম নৈরাজ্য আর আতঙ্ক সৃষ্টি হয়। অথচ মজার ব্যাপার হল, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960 অনুযায়ী এই ধরনের কাজ কিন্তু 100% বেআইনি। কিন্তু চরম পরিহাসের বিষয় হল, আইনের প্রয়োগ বা এনফোর্সমেন্টের অভাবে এই নিরীহ প্রাণীগুলোকে চরম মূল্য চোকাতে হয়। প্রশাসন যখন ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ অসহায় বোধ করে এবং নিজেরাই অবৈধভাবে বিষ খাইয়ে বা পিটিয়ে কুকুর নিধন করতে বাধ্য হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ব্রেকিং দ্য সাইকেল, দ্য পাথ টু এথিক্যাল সলিউশনস, মানে এই চক্র ভাঙার উপায় এবং নৈতিক সমাধানের পথ। এই অন্ধকার চক্রটা ভাঙতে হলে আমাদের পোষ্য আনার পদ্ধতিতেই আমূল পরিবর্তন আনতে হবে। সবচেয়ে সরাসরি এবং কার্যকর সমাধান হল কেনাকাটা না করে শেল্টার থেকে দত্তক নেওয়া বা অ্যাডপ্ট করা। আর যদি কিনতেই হয়, তবে শুধুমাত্র সেই সব সার্টিফাইড এথিক্যাল ব্রিডারদের থেকেই নিতে হবে যারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কাজ করে। এই এথিক্যাল বা নৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একটি অত্যন্ত আশাব্যঞ্জক দৃষ্টান্ত হল হোপ ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্ট। ২০২৩ সাল থেকে কাজ শুরু করা এই নন প্রফিট সংস্থাটি পশু উদ্ধার, চিকিৎসা এবং সম্পূর্ণ নিয়ম মেনে নতুন বাড়িতে পোষ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সত্যিই অসাধারণ আর প্রশংসনীয় কাজ করে চলেছে। তবে হোপ ইন্ডিয়াকে যেটা সবার থেকে আলাদা করে তোলে তা হলো তাদের একটা যুগান্তকারী পদক্ষেপ। ভারতের প্রথম নন প্রফিট হিসেবে তারা একটি আদালত অনুমোদিত বা কোর্ট অ্যাপ্রুভড লিগ্যাল ফরম্যাটে অ্যাডপশন প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে দত্তক নেওয়া ব্যক্তির ওপর কঠোর আইনি দায়বদ্ধতা তৈরি হয়, যার মানে হলো প্রাণীটিকে আর কখনোই অবহেলায় রাস্তায় ছুঁড়ে ফেলা যাবে না। ওদের ভবিষ্যৎটা একেবারে সুরক্ষিত হয়ে যায়। তো আজকের এই আলোচনা থেকে বিদায় নেয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন কেউ কেবল নিজের স্ট্যাটাসের জন্য পেছনের ইতিহাস না জেনেই একটা কুকুর কেনেন, তখন কি তিনি অজান্তেই প্রতিদিন রাস্তায় যে পথ কুকুর সংকট নিয়ে আমরা অভিযোগ করি তার পেছনেই অর্থ যোগান দিচ্ছেন না? একটু ভেবে দেখবেন। এটি আমাদের সকলের জন্যই একটা গভীর চিন্তার বিষয়। ভালো থাকবেন, সচেতন থাকবেন।